নমস্কার, তুমি শুনছো হোগাস ফোগাস। হোগাস ফোগাসের তৃতীয় নিবেদন, একটি রহস্য গল্প। আজকের গল্প সুদীপ কুমার মণ্ডলের লেখা ত্রিভুজের সংকেত। আজকের গল্পটি আমি নিয়েছি নবকুল্লোল পত্রিকা থেকে প্রকাশিত একটি গল্প। শুরু হতে চলেছে আজকের গল্প, ত্রিভুজের সংকেত। সেদিন বকখালির আনন্দ ঘন স্মৃতি নিয়ে আমি আর পার্থ ও সেই চিরাচরিত বাইকে কলকাতা ফিরছিলাম। সন্ধ্যা নেমে আসছিল। পার্থ বাইকটাকে সার্ভিস করিয়ে নতুন রং করিয়েছে, ডাস্কি ব্রাউন, একেবারে আনকমন কালার। এছাড়াও ওয়েলিংটন থেকে বাইকটাতে সেলফ স্টার্ট করিয়ে এনেছে। আমরা দুর্বার গতিতে ফিরছিলাম, কিন্তু উস্তি রোড থেকেই বাইকের হর্নটা বিগড়ছিল। হেডলাইটের আলোর জোরটাও বেশ কমে গেছে। ডায়মন্ড হারবার রোডে উঠে কৃপারামপুর পর্যন্ত কোনো রকমে এলাম। এখানে যদি কোনো মিস্ত্রি পাওয়া যায়। বেশ জনবহুল এই জায়গাটা। রাস্তার দুধারেই দোকানপাট খোলাই আছে। একটা টি স্টল থেকে চা পান পর্ব সেরে আমরা বাইক সারানোর কোনো দোকান বা গ্যারেজ আছে কিনা খোঁজ করতে লাগলাম। খোঁজ করে জানলাম রাস্তার বাঁ পাশেই একটা গলি আছে। সেখানে প্রবেশ করলেই ডান দিকের পবনদার বাইক সারানোর গ্যারেজ আছে। এক জনৈক পবনদার কাছে পৌঁছাবার জন্য পার্থ বাইকের সেলফ স্টার্টের সুইচ টিপল, কিন্তু স্টার্ট হলো না। অগত্যা কিক স্টার্ট। পবনদা দেখে শুনে বললেন, বাইকটাকে রং করিয়েছেন নাকি? দেখতে তো পাচ্ছি, ঝাঁকাস লাগছে কিন্তু। আর ব্যাটারি ক বছর পাল্টাননি? ব্যাটারিটার যেটুকু আয়ু ছিল সেলফ স্টার্টে তা শেষ হয়ে গেছে। এ ব্যাটারি আর চলবে বলে তো মনে হয় না। পবনদার পরামর্শ মতো আমরা রাস্তার ডান দিকে ম্যানগ্রোভ ব্যাটারির দোকানে প্রবেশ করলাম। দোকানের মালিক আমাদেরকে বললেন, আমাদের ব্যাটারি বাইকে একবার ব্যবহার করে দেখুন, 5 বছরের ওয়ারেন্টি। আর এটা ড্রাই সেল, অ্যাসিড জল কিছুই লাগে না। বাজারে কোনো কোম্পানি 4 বছরের বেশি ওয়ারেন্টি দেয় না, কেবল আমরাই দিই। এরপর ভদ্রলোক একটি ছেলেকে বললেন, যা ব্যাটারিটা চেঞ্জ করে দে। ছেলেটি তাই করল। পুরনো ব্যাটারিটার বদলে কিছু টাকা ছাড় পাওয়া গেল। পার্থ পেমেন্ট করে ওয়ারেন্টি কার্ড আর রসিদটা নিয়ে বলল, যাক, ঝামেলাটা মিটল। এরপর সেলফ স্টার্টে বাইকে স্টার্ট দিয়ে আমায় পার্থ বলে উঠল, তাড়াতাড়ি উঠে পড়ো। পার্থর বাইকে উঠে আমরা ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে আসতে থাকলাম। এখন হেডলাইটের তীব্র আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। হর্নটা সুপার অ্যাক্টিভ হয়ে গেছে। এই রাস্তাটা খুবই ব্যস্ত। আপ ডাউন দুদিকেই শাঁ শাঁ করে ছুটে চলেছে বাইক, কার, বাস, ট্রাক প্রভৃতি। কিন্তু আমতলা পার হয়ে একটা জনহীন এলাকায় দেখলাম পুলিশে পুলিশ। আমরা অবাক হলাম। কৌতূহল হলো কি হয়েছে তা জানবার জন্য। এখানেই পার্থর সঙ্গে দেখা হয়ে গেল পূর্ব পরিচিত সরকারি গোয়েন্দা দপ্তরের প্রসিদ্ধ অফিসার রণবীর পাণ্ডের সঙ্গে। তার কাছে থেকে জানা গেল পুলিশের কাছে খবর ছিল একটা গাড়ি বেশ কিছু ড্রাগস নিয়ে কলকাতায় আসছে, ফোর্ডের ইকোস্পোর্ট। গাড়ির নম্বরটারও মিল আছে, কিন্তু সরজমিনে তল্লাশি করেও কিছু পাওয়া গেল না। পার্থ অফিসার পাণ্ডেকে জিজ্ঞেস করলো, গাড়িটায় কজন লোক ছিল? তারা কোথায়? আরে কোথাও একটা ভুল হয়েছে। এটা একজন বিলেত ফেরত ডাক্তারের গাড়ি। ওই যে ওখানে বসিয়ে রেখেছে একটা চেয়ারে। ডাক্তারবাবু একাই ড্রাইভ করছিলেন। ওর গ্রামের বাড়ি রায়চক থেকে উনি রাজারহাটের ওই রোজমেরি নার্সিং হোমে ফিরছিলেন। নাম ডক্টর অমলেন্দু ঘোষ। শেষ পর্যন্ত ডক্টর ঘোষকে সরি বলে অফিসার পাণ্ডে ছেড়ে দিলেন। ডক্টর ঘোষ গাড়ির দরজা খুলে সবে উঠতে যাচ্ছেন, এমন সময় পার্থ ডক্টর ঘোষকে উদ্দেশ্য করে বললেন, একটু দাঁড়ান। ডক্টর ঘোষ বললেন,
আবার কি হলো? আমাকে আটকাবেন না, ফিরে গিয়েই আমাকে ওটি করতে হবে। পার্থ অফিসার পান্ডেকে বলল, গাড়িটার পিছনের স্টেপনিটা চেক করেছেন? ওটা একবার খুলে নামানোর ব্যবস্থা করুন। অফিসার আশ্চর্য হয়ে বললেন, সত্যিই তো, এটার কথা তো একদম খেয়াল নেই। অফিসার পান্ডে এইবার পুলিশের ড্রাইভারকে বললেন, এই কনস্টেবল, স্টেপনিটা খুলে নামাও তো, টায়ারটা কেটে চেক আউট করো, ভেতরে কি আছে একটু চেক করো তো। ডক্টর ঘোষ ম্লান মুখে দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে, পুলিশের ঘেরা টোপে। এই স্টেপনিটা টিউবলেস, কিন্তু টায়ারটা খুলতেই বেরিয়ে পড়লো শতাধিক সাদা পাউডারের প্যাকেট। পান্ডে সাহেব নমুনা পরীক্ষা করেই বললেন, আরে এই তো সেই ড্রাগস। ডাক্তার ঘোষ ক্লান্ত অবসন্ন শরীরে দাঁড়িয়েছিলেন। রাস্তার উভয় দিক থেকে ছুটে চলেছে যানবাহন। এরই মধ্যে সেই আলো আঁধারি পরিবেশে ডাক্তার ঘোষ হঠাৎ মাটিতে পড়ে গেলেন উপুড় হয়ে। টর্চের আলো ফেলতেই দেখি এ কি, রক্তে ভেসে যাচ্ছে ডাক্তার ঘোষের শরীর, কিন্তু কিছু একটা বলতে চেয়ে বলতে পারলেন না। কেবল রাস্তার পাশে ধুলোয় পড়ে থাকা ডান হাতের তর্জনী দিয়ে ধুলোর উপর একটা ত্রিভুজ আঁকলেন। তারপরই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পার্থ আমাদের বলল, ওর ধরা পড়ার খবরটা দলে জানাজানি হয়ে গেছে। নিজেদেরকে আড়াল করতে চলন্ত কোনো গাড়ি থেকে সাইলেন্সার লাগানো গান দিয়ে ডক্টর ঘোষকে পৃথিবী থেকে সরিয়ে দিল দলেরই কেউ। মরদেহ সরাবার আগে পুলিশ এবং পার্থ উভয়ই মরদেহের ফটোগ্রাফ তুলে রাখল। পার্থ ডক্টর ঘোষের মৃত্যুকালীন অবস্থায় আঁকা ত্রিভুজটার একটা ক্লোজ আপ ফটো তুলে নিল। পুলিশ ডক্টর অমলেন্দু ঘোষের মরদেহ নিয়ে চলে গেল কলকাতায়। ওর রাজারহাটের বাড়ি আর নার্সিংহোমে পুলিশ মৃত্যু সংবাদ পৌঁছে দিল। আমরাও কলকাতায় ফিরে এলাম, কিন্তু কতগুলো প্রশ্ন আমাদের ভাবিয়ে তুলেছিল। এতটা ড্রাগস ডক্টর ঘোষ কোথা থেকে সংগ্রহ করেছিলেন? কোথায় বা নিয়ে যাচ্ছিলেন? এই চক্রে আর কারা কারা আছে? ডক্টর ঘোষের আঁকা ওই ত্রিভুজের সংকেতেরই বা মানে কি? রণবীর পান্ডে ডক্টর ঘোষের মোবাইল ফোনের ইনকামিং আর আউটগোয়িং কলগুলো সার্চ করছিলেন, কিন্তু সবকটা কলই নার্সিংহোম ওরিয়েন্টেড, নয়তো পেশেন্টের বাড়ির লোকের। এছাড়া তো বাড়ির লোকের কল রয়েছে, সন্দেহভাজন কোনো নম্বরই নেই, অর্থাৎ পড়ে রইল কেবল ওই ত্রিভুজের সংকেত। কোথায় কোথায় ত্রিভুজের চিহ্ন দেখা যায় ভেবে দেখা গেল সোনার গহনায় হলমার্ক বোঝাতে গোলাকার কোণ সহ ত্রিভুজ দেখা যায়। ট্রাফিক সিগন্যালের চিহ্নগুলো ত্রিভুজের মধ্যে আঁকা থাকে। বাসের পিছনে ত্রিভুজ আটকানো থাকে, কারণ রাতের বেলা পিছনের গাড়ির আলো পড়লে সেগুলো উজ্জ্বল আলো বিকিরণ করে। হাইওয়েতে কোথাও কাজ চললে তার আগে ও পরে ঠিক এই রকমই ত্রিভুজ লাগানো থাকে, যাতে দূর থেকে গাড়ির আলো পড়লে আলোকিত ত্রিভুজ দেখে চালক সাবধান হয়ে যায়। এছাড়া লেভেল ক্রসিং এর আগে পরে এরকম ত্রিভুজের মধ্যে রেল লাইন বা বাম্পারের চিহ্ন আঁকা থাকে। কিন্তু সারা পশ্চিমবঙ্গে এরকম ত্রিভুজ কত হাজার স্থানে রয়েছে, এই নিয়ে মোবাইলে পান্ডে সাহেব আর পার্থর কথা হয়েছে। এরপর পুলিশের গোয়েন্দা বিভাগ ও পার্থ নিজেদের মতো করে তদন্ত শুরু করলো। পুলিশ প্রথমেই নার্সিংহোম ও ডক্টর ঘোষের ফ্ল্যাটে তল্লাশি করেছে। ফ্ল্যাট আর নার্সিংহোম খুব কাছাকাছি, হাঁটা পথে 5 মিনিটের পথ। আমি আর পার্থ ডক্টর ঘোষের ফ্ল্যাটে গেলাম। ওর স্ত্রী ভীষণভাবে ভেঙে পড়েছে। আমাদের ও ছাড়া আর কেউ ছিল না। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। আমাদের ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে বাইরে। আমি বারবার বলছি ওকে ফাঁসানো হয়েছে। ও এমন মানুষই নয়। আর এই যে অফিসার, আপনি কি করছিলেন আপনারা? আপনাদের সামনেই ওকে খুন করা হলো, আর আপনারা কি করছিলেন? সত্যি পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
ডক্টর ঘোষের প্রতিবেশীরাও সহমত প্রকাশ করলেন। নার্সিংহোমে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশেই একটা ওষুধের বিজ্ঞাপন আমাদের চোখে পড়ল। একটা উল্টো ত্রিভুজ, অনেক বড় মাপের, তার মধ্যে একটা কন্ট্রাসেপটিভ পিলের বিজ্ঞাপন। আমি পার্থকে বললাম, এ দেখো পার্থ, দেখছো এই সেই ত্রিভুজ, যে পিলের বিজ্ঞাপন আছে সেই পিলের রেফারেন্স কালেক্ট করো তুমি, দেখবে ওর মধ্যেই তুমি সেই ড্রাগস পাবে। সত্যি বলছি আমি, মহিলারা কিছুদিন এই পিল খেলে অ্যাডিক্ট হয়ে যাবেই যাবে, আর অন্য কোনো পিল কিনবেই না। কোম্পানিটা মার্কেটে তুমি পেয়ে যাবে। দেখলাম পার্থ সহাস্য মুখে বলল, বাবা, তুমি তো দেখছি রাজধানী এক্সপ্রেসের গতিতে ছুটছো। আমার কাজ অনেক কমিয়ে দিলে, বাকিটা সামলে নিও। এরপর আমরা পৌঁছলাম এই নার্সিংহোমটার যিনি চার্জে আছেন, সেই ডক্টর দেবদত্ত বাসুর অফিসে। রুম ফ্রেশনারের সুন্দর গন্ধে ঘরটা ম করছিল, সাজানো অফিস। একটু দূরে ডক্টর বাসুর পিএ বসে আছে। সৌজন্যমূলক সাক্ষাৎকারের পর পার্থ ও ডক্টর বাসুর কথাবার্তায় জানা গেল ডক্টর অমলেন্দু ঘোষ একজন বিলেত ফেরত অর্থোপেডিক সার্জন। তিনি ডক্টর বাসুর ভালো বন্ধু ছিলেন। ডক্টর বাসু বললেন, আমাদের এই নার্সিংহোমের চেহারা বা ডক্টর ঘোষের ফ্ল্যাট দেখে কি আপনাদের মনে হয় মানুষটা অর্থাভাবে ছিলেন? তিনি একজন সৎ নাগরিক। কেউ তাকে ফাঁসিয়েছে ড্রাগ চক্রে, তারপর তাকে খুনও করলো পুলিশের ঘেরাটোপে। আচ্ছা, আপনি কোন শাখার চিকিৎসক? গাইনোকোলজি। বাইরে যে কন্ট্রাসেপটিভ পিলের বিজ্ঞাপন দেখলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে, সেটা কতদিন ধরে লাগানো? এই তো মাস 8 হয়েছে। কেন বলুন তো? ওই কোম্পানি অবশ্য আমার সঙ্গেই প্রথম যোগাযোগ করেছিল। ডক্টর ঘোষের অনুমোদন সাপেক্ষেই ওটা লাগানো হয়েছে। ওষুধ কোম্পানি অবশ্য তার জন্য নার্সিংহোমকে মোটা অঙ্কের টাকা অনুদান দিয়েছে। একটু ভেবে বলুন তো, কিছুদিন ধরে ডক্টর ঘোষের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন, বা কোনো অচেনা লোকের সঙ্গে কথোপকথন? ডক্টর ঘোষ না, মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি সম্পূর্ণ স্বাভাবিকই ছিলেন। আর পেশেন্ট পার্টির কত অচেনা অজানা লোকের সঙ্গে আমাদের রোজই কথা বলতে হয়। কাকে আর আলাদা করে মনে রাখবো? তবে ডক্টর ঘোষ প্রতি উইকেন্ডে মায়ের কাছে যেতেন। ওর গ্রামের বাড়ি রায়চকে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনেক সময় দিলেন। আমরা তাহলে আসি। নার্সিংহোম থেকে বেরিয়ে এসে পার্থ বলল, ডক্টর ঘোষের গ্রামের বাড়িতে, মানে রায়চকে একবার যেতে হবে। একাই যাব, তোমাকে আর অফিস কামাই করতে হবে না। পার্থ রায়চক ঘুরে এসেছিল। ওর কাছ থেকে শুনলাম রায়চকেই ডক্টর ঘোষের দোতলা বাড়িতে কেবল তার বৃদ্ধা মা থাকেন। তাকে দেখাশোনা করে এক পাড়াতুতো নাতনি আর নাত জামাই। ডক্টর ঘোষের ভাই বিজ্ঞানী, ইউএসএতে থাকেন। ডক্টর ঘোষের রুমে দক্ষিণ 24 পরগনা জেলার একটা রুট ম্যাপ দেয়ালে ঝুলানো আছে। নদী থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। গ্রামের বাড়িতে গেলে তিনি একবার গাড়ি নিয়েই নদীর ধারে ঘুরতে যেতেন। পার্থকে জিজ্ঞেস করলাম, তুমি যে জন্য রায়চকে গেলে সেই কাজ কি তোমার সম্পন্ন হলো? মানে তোমার কাজটা কতটা এগোলো? বুঝতে পারছি না এগিয়েছে কিনা। ওই দক্ষিণ 24 পরগনার ম্যাপটায় যেন একটু বেমানান, খাপ ছাড়া। আরে রাজারহাট থেকে রায়চক কম রাস্তা, তাই হয়তো উনি একটা রুট ম্যাপ ঘরে রেখেছেন। কি জানি, ওই ম্যাপের সঙ্গে ত্রিভুজের কোথাও না কোথাও একটা যোগ আছে, কিন্তু ধরতে পারছি না। দুদিন পর পার্থর বাড়িতে গিয়েছিলাম আড্ডা দিতে। ও গ্রাউন্ড ফ্লোরে ওর বাইকটা মোছামুছি করছিল। ব্যাটারি কভার খুলে ব্যাটারিটা পরিষ্কার করতে গিয়েই কি যেন একটা খুঁটিয়ে দেখলো। তারপর বলল, চলো তো ওপরের ঘরে চলো, একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেছে। উপরে উঠে পার্থ মন্দিরাকে চা করতে পারল। তারপর আলমারি থেকে ব্যাটারির কাগজপত্র বার করলো, ওয়ারেন্টি কার্ড আর বিলটা বের করে কিসব পড়লো। আর ওর এক প্রফেসর বন্ধু ডক্টর নাজিমুল হককে ফোন করে পরের দিন সন্ধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিল। কদিন বাদেই পার্থর ফোন পেলাম, জানালো
ম্যানগ্রোভ ব্যাটারির ফ্যাক্টরিতে টাউন কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের একটা এক্সকারশন হচ্ছে। এক্সকারশনের পার্থ যাচ্ছে প্রফেসর হকের টিমের সঙ্গে। আমায় বলল, তুমিও কিন্তু ইচ্ছা করলে আমাদের সঙ্গে যেতে পারো। আমি রাজি হয়ে গেলাম। দিনের দিন প্রায় ৩০ ছাত্রছাত্রীকে নিয়ে আমরা পৌঁছে গেলাম ম্যানগ্রোভ ব্যাটারির ফ্যাক্টরিতে রাজারহাটে। এত বড় জায়গার উপর ফ্যাক্টরিটা তৈরি যে পুরোটা ঘুরে দেখতে গেলে বেলা গড়িয়ে যাবে। সিকিউরিটি গার্ড আমাদের নিয়ে গেল দোতলায় চিফ এক্সিকিউটিভ কৌশিক সাহার অফিসে। পারমিশন লেটার দেখে মিস্টার সাহা আমাদের সাদর অভ্যর্থনা করলেন। আমরা বসলাম। ডক্টর হক এই ফ্যাক্টরি ও ম্যানগ্রোভ ব্যাটারির ইতিহাস জানাতে চাইলেন। মিস্টার সাহা বললেন, তাহলে গোড়া থেকে শুরু করি। প্রায় 4 দশক আগে সুন্দরবন অঞ্চলের পাথর প্রতিমায় একটা কৃষি মেলা হয়েছিল। চাষিদের সেরা ফসল আর বাই প্রোডাক্ট গুলো স্থান পেয়েছিল এই মেলায়। তার মধ্যে ক্লাস 8-এর একটি ছেলের স্টল ছিল। সে কয়েকটা আলুকে মাঝখান থেকে কেটে কাটা অংশে তার জুড়ে জুড়ে 2টি ম্যাগনেটের সাহায্যে একটা ছোট্ট বাল্ব জ্বালিয়েছিল, কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই। কৃষিমন্ত্রী পরিদর্শনে এসে ছেলেটির প্রতিভা দেখে আশ্চর্য হয়ে গেছিলেন। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলেন, বড় হয়ে কি হতে চাও? উত্তরে সে জানিয়েছিল, বড় হয়ে সে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা করতে চায়। মন্ত্রীমশাই তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। পাথর প্রতিমার সেই ছেলেটি আজ একজন বড় বৈজ্ঞানিক। তার নাম বিমলেন্দু ঘোষ। স্টেটসে গিয়ে গবেষণা করতে করতে তিনি এই ফ্যাক্টরি গড়ে তোলেন। এই ফ্যাক্টরি সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব, তাই সহজেই নো অবজেকশন সার্টিফিকেটও পাওয়া গেছে সরকারের কাছ থেকে। এখন আমরা আমাদের প্রোডাক্টের 5 বছরের ওয়ারেন্টি দিতে পারছি। বিমলেন্দু বাবু এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন, কি করে আরো উন্নত ব্যাটারি প্রস্তুত করা যায়। বছরে অন্তত 2বার এখানে আসেন। বাকি সময় আমি মূলত ফ্যাক্টরিটা হ্যান্ডেল করি। সুন্দরবন অঞ্চলের ছেলে বলেই বিমলেন্দু ব্যাটারির নামকরণ করেছেন ম্যানগ্রোভ। আর এই সবুজ রং 2 বছর আগে ম্যানগ্রোভের আগে ডেল্টা শব্দটা যুক্ত হয়েছে। আসলে আমাদের আগে ম্যানগ্রোভ নামে অন্য একটা কোম্পানি রেজিস্ট্রেশন করিয়েছিল, তাই এই পরিমার্জনটা করতে হয়েছে, রেজিস্ট্রেশন যাতে সহজে পাওয়া যায়। এখন ব্র্যান্ডের পুরো নাম হলো ডেল্টা ম্যানগ্রোভ, যদিও ডেল্টা শব্দটা খুব ছোট হরফে লেখা। মার্কেটে আমাদের ব্যাটারি ম্যানগ্রোভ নামেই চলে। মিস্টার সাহা বেশ গুছিয়ে বলছে, শুনতে ভালোই লাগছে। প্রফেসর হক এবার মিস্টার সাহাকে বললেন, অনেক ইতিহাস জানতে পারলাম আপনার কাছ থেকে। এখন অনুগ্রহ করে একজন ভালো গাইডের ব্যবস্থা করে দিন। মিস্টার সাহা সত্যজিৎ দত্ত বলে একজন ভদ্রলোককে ডেকে পাঠালেন। নমস্কার বিনিময় করে তিনি আমাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাতে শুরু করলেন। স্টুডেন্টরা নোট করছিল বিভিন্ন তথ্য। 2nd ফ্লোরে মূলত ব্যাটারি ম্যানুফ্যাকচার হয়। জানা গেল সুদূর বলিভিয়া থেকেও নাকি মেটেরিয়াল এখানে আনানো হয়। পার্থ মিস্টার দত্তকে জিজ্ঞেস করলো, আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে কি করা হয়? ওখানে কেবল প্যাকেটিং আর লোডিং হয়। বড় বড় ট্রাক ঢুকে পড়ে গ্রাউন্ড ফ্লোরে। এরপর দেখতে পেলাম একটা ঘর তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। পার্থ জিজ্ঞেস করলো, এই ঘরটায় কি আছে? সত্যজিৎবাবু বললেন, কিছু স্পেশাল ব্যাটারিতে আমরা রেডিও অ্যাক্টিভ পার্টিকলস ব্যবহার করি। এই ঘরটাতে ব্যাটারির এমন কিছু পার্টস আছে যেগুলো রেডিও অ্যাক্টিভ কণিকা সমৃদ্ধ।
সাধারণ পোশাকে ওই ঘরে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। এরপর সত্যজিৎ বাবু আমাদের 3rd ফ্লোরে নিয়ে গেলেন। এখানে কেবল তৈরি হওয়া নতুন ব্যাটারি স্টক, ছোট থেকে বড় নানা সাইজের ইনভার্টার, বাইক থেকে শুরু করে ব্যাটারি চালিত বাসের নানা রকম ব্যাটারি এখানে ডিভিশন করে রাখা আছে। পার্থ সত্যজিৎ বাবুকে প্রশ্ন করল, বলছি এর ওপরেও তো আর একটা ফ্লোর আছে, সেখানে কি করা হয়? টপ ফ্লোরে আমরা কেবল বাতিল ব্যাটারিগুলো স্টক করে রাখি, মানে যেগুলিতে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে আর কি। পার্থর বারবার অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও সত্যজিৎ বাবু আমাদের টপ ফ্লোরে নিয়ে গেলেন, কিন্তু দেখলাম এখানে সবকটা ব্যাটারি একই মাপের। সত্যজিৎ দত্ত বললেন, আসলে আসলে এই সিরিজটাই আমরা বাতিল করে দিয়েছি। পার্থ খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন পড়ছিল ব্যাটারির গায়ে। জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু পেয়েছো? কি দেখছো বলো তো? কিছু কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? আমরা একেবারে সঠিক জায়গায় এসে গেছি। এই দেখো, ডেল্টা ম্যানগ্রোভের ঠিক আগে একটা ছোট ত্রিভুজ আঁকা। এটাই কোম্পানিটার লোগো। ডেল্টা হলো গ্রিক বর্ণমালার একটি বর্ণ। বদ্বীপকে ইংরেজিতে ডেল্টা বলা হয়। ম্যানগ্রোভ অরণ্য ডেল্টা অঞ্চলেই দেখা যায়। সুন্দরবন তার প্রকৃষ্ট উদাহরণ। একবার মিস্টার সাহার কাছে যেতে হবে, কিছু বিষয় যাচাই করা দরকার। পার্থ সন্দেহ সঠিক। কৌশিক সাহার কাছ থেকে জানা গেল বিমলেন্দু ঘোষ আর অমলেন্দু ঘোষ দুই ভাই। তারা প্রায় 20 বছর আগে পাথর প্রতিমা ছেড়ে রায়চকে চলে আসেন। ডাক্তার ঘোষের নার্সিংহোমটাও এই ফ্যাক্টরির কাছে। হঠাৎই হন্ততন্ত হয়ে কৌশিক সাহার ঘরে ঢুকলেন এক সিকিউরিটি গার্ড। তিনি জানালেন বাইরে পুরো কারখানাটা নাকি পুলিশে ঘিরে ফেলেছে। তার পিছন পিছনে ঘরে ঢুকলেন রণবীর পান্ডে। অফিসার পান্ডে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কৌশিকবাবুকে নির্দেশ দিলেন, Now you are under arrest. কৌশিকবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। পান্ডের নির্দেশে তিনি নিজের চেয়ারে বসে থাকতে বাধ্য হলেন। পার্থ সত্যজিৎ বাবুকে ওই বন্ধ ঘরের তালাটা খুলে দিতে বলল। তিনি বললেন, এটা এটা সকলের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক ভাবে। যা হবে আমাদের হবে, আপনাকে ভিতরে যেতে হবে না। শেষ পর্যন্ত সত্যজিৎ বাবু বাধ্য হলেন দরজাটা খুলতে। কিন্তু এ ঘরে কিছুই নেই, একটা লিফট আর সিঁড়ি ছাড়া। পার্থ সত্যজিৎ বাবুকে আদেশ দিল, এবার বেসমেন্টে নিয়ে চলুন। আন্ডারগ্রাউন্ডে একটা হল ঘর। সেখানে পৌঁছেই আমরা চমকে উঠলাম। সেখানে কেবল ব্যাটারির ফুলে ড্রাগসে ভরা হচ্ছে, আর উপরটা অ্যাজ ইট ইজ বলে সিল দিচ্ছে। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না ওগুলো তড়িৎ কোষ নয়, কেবল ড্রাগসের আধার। প্রায় 25 কর্মীকে গ্রেপ্তার করা হলো। সকলকে গ্রাউন্ড ফ্লোরে পুলিশ প্রহরায় রাখা হলো। তারপর পার্থ অফিসার পান্ডেকে নিয়ে কৌশিক সাহার অফিসে ঢুকল। পান্ডে সাহেব শাহকে বললেন, Now you are under arrest. পুলিশি চাপের মুখে কৌশিক সাহা ভেঙে পড়লেন। জেরায় জানালেন, এই ব্যবসা আমি 2 বছর ধরে রমিয়ে করে আসছিলাম। ডাক্তারের গাড়িকে কেউ সন্দেহ করবে না, তাই ডাক্তার ঘোষকে প্রাণের ভয় দেখিয়ে তাকে কুরিয়ারের কাজ করতে বাধ্য করেছিলাম। ঠিক হয়েছিল ডাক্তারবাবুকে কেবল গাড়িটা নিয়ে রায়চকে যেতে হবে আর রাজারহাটে ফিরে আসতে হবে। অফিসিয়ালি তিনি কিছুই জানবেন না। নদীর কাছাকাছি একটা গ্যারেজে গাড়িটা পার্ক করে তিনি নদীর পার পর্যন্ত নেমে যেতেন। কিছুক্ষণ সেখানে বসে প্রাকৃতিক শোভা উপভোগ করতেন। সেই ফাঁকে ড্রাগ ব্যবসার একজন লোক ওর গাড়ির খালি স্টেপনিটা খুলে একটা ড্রাগ ভর্তি স্টেপনি লাগিয়ে দিত। ডক্টর ঘোষ প্রায় 1/2 ঘন্টা নদীর পাড়ে কাটিয়ে ফিরে আসতেন। গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে ফিরে আসতেন কলকাতায়।
রাজারহাটে নিজের নার্সিং হোমে। গাড়িটা নার্সিং হোমের সামনে পার্ক করে ভিতরে চলে যেতেন। পরে গাড়িটার ওয়াটার সার্ভিস করানোর জন্য আমারই একটি ঠিক করা লোক গাড়িটা চালিয়ে নিয়ে যেত কাছাকাছি আমারই ঠিক করা একটি গ্যারেজে, যেখানে ড্রাগ লোডেড স্টেপনি খুলে নিয়ে আর একটা খালি স্টেপনি লাগিয়ে দেওয়া হতো গাড়িটাতে। জল সার্ভিস হয়ে গেলে গাড়িটাকে আবার নার্সিং হোমের সেটে রেখে আসা হতো, আর ড্রাগ লোডেড স্টেপনিটা রাত্রে চলে যেত আমার এই ফ্যাক্টরিতে। প্রথমে সমুদ্র পথে, তারপর নদী পথে এই ড্রাগ আসে একটা প্রতিবেশী দেশ থেকে। মাঝ নদীতে আমারই লোকজন সেই ড্রাগস নামিয়ে মোটর বোটে তুলত, তারপর ড্রাগস পৌঁছে দিত সেই গ্যারেজে, যেখানে গাড়ি পার্ক করে ডাক্তার ঘোষ নদীর পাড়ে যেতেন। ডাক্তার ঘোষ যে ধরা পড়েছেন আপনি তা কি করে জানলেন? ওই সময় তো উনি কাউকে ফোন করেননি। আমাদের নেটওয়ার্কে কোনো মোবাইল ফোনের ব্যবহার নেই। ডাক্তার ঘোষের গাড়ির সামনে ও পিছনে আমার আরো 6টা গাড়ি ছিল, 3টে বাইক ছিল। ডাক্তার ঘোষ কিছু জানতেন না। কোন পরিস্থিতিতে কে কি করবে আমি তার আগাম নির্দেশ দিয়ে রাখতাম। বিমলেন্দু বাবু আমার এই গুপ্ত ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না। তার ভাইয়ের খুনের পিছনে যে আমারই হাত তাও তিনি জানেন না। ইন্সপেক্টর রণবীর পান্ডে পার্থর সঙ্গে করমর্দন করে বললেন, আপনি না থাকলে বোধহয় এত বড় মিশনটা সম্ভবই হতো না। ব্যাটারির মধ্যে করে ড্রাগস রাজ্যের এমনকি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে চোখের সামনে দিয়ে, আমরা সেটা বুঝতেই পারছি না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। পার্থ ইন্সপেক্টরকে উত্তর দিল, আজ সকালে আমার ফোন কলকে গুরুত্ব দিয়ে আপনি যদি সদল বলে এখানে না পৌঁছতেন তাহলে আমাদের ওই কেবল এক্সকারশন করেই ফিরে যেতে হতো। আর এই মিশনে প্রফেসর হক না থাকলে ফ্যাক্টরির মেইন গেট থেকে হয়তো আমায় ফিরে আসতে হতো। এত কম সময়ের নোটিসে নাজিমুল এক্সকারশনের ব্যবস্থা করেছে, ধন্যবাদ নাজিমুল। ফেরার পথে ট্যাক্সিতে পার্থকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে আন্দাজ করলে ডেল্টা রহস্য? ডক্টর ঘোষের রায়চকের বাড়িতে ওই দক্ষিণ 24 পরগনার ম্যাপ, তারপর নদীর তীরে প্রত্যেকবার বেড়াতে যাওয়া, গাড়িটার নির্দিষ্ট গ্যারেজে পার্কিং, এইসব আর কি। আমার বাইকের ব্যাটারিতে প্রথম ত্রিভুজ লোগোটা খেয়াল করি। ফ্যাক্টরিতে যেগুলো আসল তড়িৎ কোষ সেগুলো সবুজের ওপর কালোই লেখা, আর যেগুলো ড্রাগ বহনকারী সেগুলো কালোর জায়গায় ডার্ক ব্রাউনে লেখা। টপ ফ্লোরের একই রকম সবকটা ব্যাটারি ড্রাগ লোডেড ছিল। সেই জন্যই টপ ফ্লোরে সত্যজিৎ বাবু আমাদের নিয়ে যেতে গড়িমসি করছিলেন। টপ ফ্লোরের সবকটা ব্যাটারি সবুজের উপর ডার্ক ব্রাউনে লেখা ছিল। পার্থ, সত্যিই তুমি জিনিয়াস। শুনছিলে সুদীপ কুমার মণ্ডলের লেখা ত্রিভুজের সংকেত। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আজকের গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি পৃথ্বীশ, এবং পার্থের ভূমিকায় ছিল নবনীল চক্রবর্তী। মিস্টার পান্ডের ভূমিকায় ছিল অঙ্কন, এবং ডক্টর দেবদত্ত বাসুর চরিত্রে ছিল সৌম্যকান্তি, এবং একটি বিশেষ চরিত্রে গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল আর.জে. পৌলমী, এবং মিস্টার সেনের ভূমিকায় ছিলাম আমি, এবং আরও অনেকগুলো চরিত্রে আমি পাঠ করার চেষ্টা করেছি। জানি না গল্পটি কেমন লাগলো আপনাদের, অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে ফিরছি আরও নতুন একটি গল্প নিয়ে।